খেলা ঘুরে গেছে। আর কয়েকটা দিনের অপেক্ষা, শুধুমাত্র মোহাম্মদ ইউনূসের পড়ে যাওয়ার অপেক্ষা। বাংলাদেশে আবার সূর্যোদয় হবে এবং সেটা সেনাই করবে, সেনাই বাংলাদেশে সূর্যোদয় আনবে। এই সরকারটাই তো অবৈধ একটা সরকার। ইউনূস স্যার চায়না চলে গেছে। এদিকে এবার হঠাৎ দেশের পরিস্থিতি উত্তাল হয়। ডক্টর ইউনূস চীন যাওয়াতে সবকিছু ধ্বংসের পথে। ডক্টর ইউনূসের কপাল পুড়ে শেখ হাসিনা ক্ষমতা ফিরে পাচ্ছে। সেনাপ্রধানের সিদ্ধান্তে সারা বিশ্ব অবাক হয়েছে। সেনাপ্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে। এই 2 টাকার 2 পয়সার এই কুত্তাগুলা তারা যখন এইসব কথাবার্তা বলছে, এই 2 টাকার এই টোকাইগুলো যখন সেনাবাহিনীর দিকে আঙুল তুলছে, তখন তারা বসে বসে কি করছে, কি দেখছে, কি চায়, আর কি দেখতে চায় তারা। এখন বাংলাদেশে জঙ্গি জিহাদিদের আস্ফালন, পাকিস্তানেও এক। তাহলে নিজেদের ইনভেস্টমেন্টকে প্রোটেক্ট করাই হচ্ছে শি জিনপিং এর লক্ষ্য। সেই জন্য সে ইউনূসের সঙ্গে বৈঠক করবে। ইউনূস হচ্ছে একটা দোআঁশলা মাল, সবসময় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার। শেখ হাসিনা আসলে ভারতে যান নাই, তাকে বহনকারী আর্মির যেই বিমানটা, এটা ভারত থেকে ঘুরে আসা গোপালগঞ্জে নামছে বা কোন একটা জায়গায় নামছে, সেখান থেকে শেখ হাসিনা গোপালগঞ্জে আছেন। হঠাৎ করে গোপালগঞ্জ বাসীকে, শহরবাসীকে নিরাপত্তা দিতে প্রশাসনের একটা ভিন্ন রকম উদ্যোগ দেখা দিয়েছে। মোহাম্মদ ইউনূস যে পরিমাণ নিরাপত্তা, যে পরিমাণ টাকা খরচ করছেন নিজের পেছনে, মোহাম্মদ ইউনূসের এই চীন সফরে যাওয়ার কত টাকা বাজেট আপনারা জানতে পারবেন। বাংলাদেশের মানুষ তো জানতেই পারবে। আর ইউনূসের বিচার ইনশাআল্লাহ সে বিচার করব। দেশের মানুষের অর্থ সম্পদ লুটে দিয়ে হত্যা করে বাংলাদেশটাকে একটা শ্মশানে পরিণত করে। কিন্তু মোহাম্মদ ইউনূস যে পদক্ষেপগুলো নিচ্ছেন বা তিনি যে কথাবার্তাগুলো বলছেন, সেগুলো কি একটা গঠনমূলক কথাবার্তা? সেটা কি কোনোদিন সম্ভব? এই কথাবার্তাগুলো কি কোনো একজন দেশের প্রধানের মুখে মানায়? ডক্টর ইউনূস সরকার চীন সফরে গেছেন, কিন্তু সেখান থেকে আসলো একটি দুঃসংবাদ। জানা যায় চীন সরকার ডক্টর ইউনূসকে পদত্যাগ দাবি করে এবং শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথা বলে। এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ডক্টর ইউনূস সরকারের চীন সফর নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের 4 দিনের চীন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গিয়েছে। মাথা নষ্ট হওয়ার মতোই একটি কাণ্ড ঘটিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহ্য করতে পারছে না, 24 ঘন্টা ইউনূসের বিরুদ্ধে কুচ্ছা রটাচ্ছে। ওই দেশে বসেই বাংলাদেশের জুলাই যে আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, সেই সময় যে মানুষদেরকে খুন করেছে শেখ হাসিনা, সেই খুনিকে আশ্রয় দিয়েছে ভারত। ভারতে গিয়ে শেখ হাসিনা 24 ঘন্টা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখছে, বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অব্যাহত রাখছে, এদেশের মানুষের বিরুদ্ধে অব্যাহত রাখছে। এদেশের মানুষের ঐক্যকে বিনষ্ট করতে 24 ঘন্টা মিথ্যা গুজব রটানো হচ্ছে, যা বাংলাদেশের জনগণের ডানপন্থী বামপন্থী যে কোনো পন্থী মানুষকে এক ধরনের অশান্তি তৈরি করবে। আওয়ামী লীগের মূল প্ল্যানটাই হচ্ছে আপনাকে এখন অশান্তিতে রাখা, আপনার চেহারা সেজে, আপনার মতো সেজে, আপনার মতো বক্তব্য করে এমন কিছু কথা মানুষের কাছ থেকে আপনাদেরকে শোনানো হবে যাতে আপনি নিজে নিজে অস্বস্তিতে ভোগেন। এই কাজগুলো এখন করছে। আর সেই মুহূর্তে বাংলাদেশ থেকে 4 দিনের সফরে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কোথায় গিয়েছেন? চীন রাষ্ট্রে। কিভাবে গিয়েছেন? চীনের পক্ষ থেকে দেয়া বিশেষ ফ্লাইটে করে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। কাদের সাথে তিনি কথা বলছেন? বিশ্ববরেণ্য ব্যক্তিদের সাথে। কিভাবে তিনি কথা বলছেন, তার সম্মানের উচ্চতা কোথায়, এগুলো আজকের জনগণের সামনে যেমন সম্মানের জায়গায় পরিণত হয়েছে, পাশাপাশি পার্শ্ববর্তী দেশের জন্য বিষে পরিণত হয়েছে, এক মহা বিষে পরিণত হয়েছে। শেখ হাসিনা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে বানচাল করার জন্য চেষ্টা করে গিয়েছিলেন, কিন্তু আজকের সেই শেখ হাসিনার সেই বানচাল করা কোনোভাবেই সফল হয়নি। শেখ হাসিনা চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে কোনোভাবেই বাংলাদেশ থেকে চীন সফরে যেতে না পারেন। সে কারণে কি করেছেন? বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে হঠাৎ করে দেখেন পরিকল্পিতভাবে সেদিন রাতের বেলা এমন একটি নিউজ ছড়িয়ে পড়ল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে, সেনাবাহিনী যে কোনো মূল্যে জরুরি অবস্থা ঘোষণা করবে, সেনাপ্রধান এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যারেস্ট করবে। বহু গালগল্প আমরা শুনেছি, কিন্তু আজ অবধি পর্যন্ত, এখন পর্যন্ত সেনাপ্রধান কি সেই জায়গায় কোনো ধরনের
অস্বস্তিকর কোনো কিছু করেছেন, বাংলাদেশের জনগণের জন্য বিপদে ফেলতে কোনো কিছু করেছেন, বাংলাদেশের মানুষকে কোনো ধরনের সেই আপনার কি বলে জরুরি অবস্থার মধ্যে ফেলেননি। তার মানে সেনাপ্রধান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নিবে না, সেনাপ্রধান বাংলাদেশে জরুরি অবস্থা দিবে না, সেনাপ্রধান বাংলাদেশের মানুষের স্বাধীনতার বিশ্বাসী, সেনাপ্রধান বাংলাদেশের মানুষের গণতন্ত্র বিশ্বাসী। একটা দেশ কতটুকু শান্ত থাকলে ওই দেশের রাষ্ট্রপ্রধান বিভিন্ন দেশে সফর করতে পারেন। বাংলাদেশের শান্তিতে আছে বিদায়, নিরাপদে আছে বিদায় সেটা নিশ্চিত হয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের চীন সফর করছেন। অতএব যারা নির্লজ্জ বেহায়ার মতো বাংলাদেশকে অশান্ত করার জন্য চেষ্টা করেছেন, তারা লাভটা কি পেয়েছেন? বাংলাদেশে যদি আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস জানতেন তিনি এই দেশ থেকে সফরে গেলে ষড়যন্ত্র বাস্তবায়ন হবে, তাহলে তিনি এখান থেকে এই মুহূর্তে এমার্জেন্সি সফরে যেতেন না। এটাই বাস্তবতা। কিন্তু তিনি গিয়ে প্রমাণ করেছেন যে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া 24 ঘন্টা চলতে পারে। ইউনূস এখন বাংলাদেশের প্রতিনিধি হয়ে দেশ বিদেশে ঘুরতে পারেন। তার মানে আমার দেশের আইন শৃঙ্খলা এখন সুস্থ, আমার দেশের নাগরিক এখন শান্ত, আমার দেশে ঈদ উদযাপন হচ্ছে, শান্তিতে মানুষ বসবাস করছে। আজকের এই চীন সফরকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশের এখন মাথা নষ্ট হয়ে গিয়েছে। তারা ভেবেছিল আমাদেরকে মনে হয় বিশ্বের কোনো জায়গায় ভালো কোনো স্থান দিবে না। গতকালকে অবাক হয়েছি, চীনের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ এবং চীন ঐক্যবদ্ধভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আছে। ইউনূসকে সমর্থন জানিয়ে চীন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। পাকিস্তান বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে। এগুলো শুনলে ওদের কষ্ট লাগে, কারণ পাকিস্তানকে তো চোখে দেখতে পারে না, চায়নাকেও ভালো চোখে দেখে না। তারা কেন বাংলাদেশকে শান্তিতে রাখবে? তারা কেন বাংলাদেশের পক্ষে থাকবে? আজকের মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম সাহেব বলছেন বাংলাদেশের পাশে আমরা আছি, আমরা থাকব। তো এক বাক্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কারিশমেটিক লিডারশিপের কারণে আজকের বাংলাদেশের জায়গার অবস্থানটা বিশ্বের কাছে এমন অবস্থায় পৌঁছেছে, মহা উচ্চতায় পৌঁছে গিয়েছে আমাদের এই দেশ। অতএব বাংলাদেশের আজকের এই অবস্থার জন্য আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যার কারণেই এই অবস্থানগুলো তৈরি হচ্ছে। চায়না থেকে আসার পরে আমাদের ব্যবসা বাণিজ্য যে উচ্চতায় পুষবে সেটা দেখলে ওদের মাথা এমনিই নষ্ট হয়ে যাবে, হয়ে গিয়েছে। ওরা চেয়েছিল বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে, ওরা চেয়েছিল বাংলাদেশে যে কোনো মূল্যে আপনার সংঘাত তৈরি করতে, ওরা চেয়েছিল বাংলাদেশে আমাদের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে, দেশপ্রেমিক নাগরিকদের মধ্যে সংঘাত তৈরি করে গৃহযুদ্ধ বাঁধাতে। কিন্তু ওরা পারেনি, ওরা ব্যর্থ হয়েছে। আর ব্যর্থ হওয়ার কারণেই তারা বিভিন্ন ভালো জিনিসগুলোকে নিয়েও ট্রোল করছে। যেমন সেনাপ্রধান নামাজের কেন ইমামতি করলেন? আরে সেনাপ্রধান নামাজের ইমামতি করছে, তোর কি সমস্যা? আজকের কিছু উচ্ছিষ্টভোগী দালাল এবং পার্শ্ববর্তী দেশের হাই পেমেন্টওয়ালা কিছু এজেন্ট আছে যারা আপনাদেরকে ভুগিযুগি বুঝিয়ে বাংলাদেশকে অশান্ত করতে চায়। এত পাগল মনে করবেন না। দেশটা শান্তিতে আছে, দেশটা ভালো আছে, দেশটা ভালো পথে যাচ্ছে। পজিটিভ চিন্তা করুন। 24 ঘন্টা যদি আপনাকে নেগেটিভ চিন্তার মধ্যে রাখা হয়, আপনি তো মানসিক রোগীতে পরিণত হবেন। আজকের বাংলাদেশের মানুষগুলো শান্তিময় অবস্থান বিরাজ করছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব এই চীন সফর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফর শেষ করে হয়তো আজকে আমি যখন কথা বলছি এই মুহূর্তে হয়তো তার 2 দিনের সফর শেষও হয়ে গিয়েছে, হয়তো ঈদের আগেই তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ফিরে আসবেন তখন বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গিয়ে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যাবে। এই প্রথম আমরা দেখলাম যে এই শেখ হাসিনা বাংলাদেশের এক একটা বহর নিয়ে যাইতো, বহরগুলোর মধ্যে বিলাসিতার অভাব নাই। 100, 150, 200 লোক নিয়ে এক একটা সফরে যাইতো। ডক্টর মোহাম্মদ ইউনূস ছোট্ট টিম নিয়ে যাচ্ছে। টিমের অনেক মেম্বার আছে যার জুতার পায়ের তলা নাই, ঠিক মতো জামা নাই, কাঁধে একটা ব্যাগ। আমি একজন উপদেষ্টাকেই দেখলাম, সম্ভবত ফয়জুল কবির বা কোনো একজন উপদেষ্টা, আমি নামটা মনে করতে পারছি না। সেই উপদেষ্টাকে আমি দেখছি যে এভাবে হাঁটছে। প্রত্যেকে ট্রেনে এখন আমাদের উপদেষ্টারা লাইনের মতো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিস করছে। এই যে মেট্রো রেলে, এটা বাংলাদেশ, এটা নতুনত্বের বাংলাদেশ। এই বাংলাদেশে এখন একজন রাষ্ট্রপতি সেনাপ্রধানের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এই যে বৈষম্যহীন একটি বাংলাদেশ, এই যে সুন্দরতম একটি পিকচার, আজকের প্রেসিডেন্ট যেখানে নামাজ পড়ে সেনাপ্রধানের পিছনে, আজকে যখন বাংলাদেশের সকল দল মত শ্রেণী পেশার মানুষরা ঐক্যবদ্ধভাবে পথ চলছে, তখন এই দেশটাকে কারা অশান্ত সৃষ্টি করতে চায় সে ব্যাপারে আপনাকে, আমাকে, আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চীন সফরকে কেন্দ্র করে কারা বাংলাদেশে বিভিন্ন ধরনের সংঘাত তৈরি করতে চেয়েছিল, তারা এখন ব্যর্থ হয়ে, এখন বিপদে পড়ে অবশেষে বলতে বাধ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারাও সম্পর্ক রেখে পথ চলতে চায়। অতএব
তাদের মুখোশ এখন উন্মোচিত হয়ে গিয়েছে। তারা এখন বাংলাদেশ নিয়ে আর নতুন করে ষড়যন্ত্র করে সফল হতে পারবে না। হ্যাঁ, তবে তারা চেষ্টা চালিয়ে যাবে। তারা এই দেশকে অশান্ত করতে যা যা করণীয় তা তারা করবে। কিন্তু আমাদের কি দায়িত্ব? আমাদের দায়িত্ব একটাই, আমাদের এই মাতৃভূমিকে আমাদের নিজ দায়িত্বে সম্মিলিত প্রচেষ্টায় এখন করতে হবে। হিংসা বিদ্বেষ বন্ধ করে দিতে হবে। প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কিংবা দেশের নাগরিকদের চিন্তা চেতনার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিতে হবে। আমাদেরকে এখন ইস্পাত দৃঢ় ঐক্য নিয়ে পথ চলতে হবে। সে কাজটি আমরা যত দ্রুত করতে পারবো তত দ্রুত বাংলাদেশের উন্নতি সাধন হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, প্রিয় ভাই বোনেরা, আসন্ন ঈদ উপলক্ষে আপনাদের সবার প্রতি শুভকামনা। সবাইকে ঈদ মোবারক। আপনাদের কাছে একটা দোয়াই চাই, আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে ঝঞ্ঝাল মুক্ত রাখতে নিজেরাও ঝঞ্ঝাল মুক্ত হই। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় দুর্নীতি মুক্ত একটি সুন্দর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করি। যখন সেটা আপনি করতে পারবেন, আপনি তখন সফল হবেন। আপনার দায়িত্ব আছে এই দেশকে নিয়ে। আপনি একা একা বসে থাকলে হবে না। এই দেশ শুধু কারো উপেক্ষায় ছেড়ে দিলে হবে না। 16 বছর যে ঝঞ্ঝাল ছিল সেগুলো একদিনে 6 মাসে 8 মাসে শেষ হবে না। আপনাকে সেজন্য লম্বা সময় নিয়ে মানুষের জন্য কাজ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন 3টি বিষয় বহুল আলোচিত। 1 নম্বর, নির্বাচন সঠিক সময় হবে কি হবে না, নির্বাচন পেছানোর জন্য এক পক্ষ চেষ্টা করছে, আর ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করার জন্য অপর পক্ষ জিদ ধরেছে। এটি একটি সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো যে আওয়ামী লীগ নামক যে দলটি গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে, তাদেরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে কি হবে না। পক্ষে এবং বিপক্ষে দুটো দল সক্রিয়, যথেষ্ট শক্তিশালী। আর 3 নম্বর, সংবিধান, যেটি 72-এর সংবিধান, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান, সেটি বহাল থাকবে এবং এটার মধ্যে প্রয়োজনীয় যে অ্যামেন্ডমেন্ট দরকার, সেই অ্যামেন্ডমেন্টগুলো করার জন্য প্রয়োজনীয় সুপারিশমালা থাকবে, নাকি এই 72-এর সংবিধানটিকে নতুন করে পুনর্লিখন করা হবে। অর্থাৎ 72-এর আদলে ফিরিয়ে এনে এই সরকারের, বর্তমান সরকারের যে সকল সুপারিশ রয়েছে ওইগুলোকে সংযুক্ত করে একটি নতুন সংবিধান। 3 নম্বর হলো যে পুরো সংবিধানটিকে অ্যাবসলিউটলি একদম ছুঁড়ে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে নতুন যে সরকার এখন আছে এবং তারা যে বিপ্লবের কথা বলছে, সেই বিপ্লবের যে স্পিরিট, এটিকে ধারণ করে অ্যাবসলিউটলি নিউ ডাইমেনশনের মাধ্যমে একটি নতুন সংবিধান রচিত হবে, যেটি পাকিস্তানে হয়েছিল। আগের সংবিধান বাদ দিয়ে নতুন একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। এই 3টি বড় দাগের সমস্যা। এই বড় দাগের সমস্যার বাইরে আরও 2টি ছোট দাগের সমস্যা রয়েছে এবং এই ছোট দাগের সমস্যা নিয়ে মূলত বড় দাগের সমস্যাগুলোর কারণে যে হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তপাত, খুন জখম হওয়ার সম্ভাবনা রয়েছে, তার চেয়ে ছোট দাগের সমস্যা নিয়ে আরও বেশি খুন খারাপি হওয়ার সম্ভাবনা। 1 নম্বর হলো একটি যেটাকে বলা হয় স্থানীয় নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে। এক পক্ষ বলছে আমরা ক্ষমতায় এসে বা জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন করব, এখন যেভাবে আছে সেভাবে চলুক। অপরপক্ষ বলছে যে না, স্থানীয় সরকারের কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে, কাজেই স্থানীয় সরকার নির্বাচন আগে করা হোক। দ্বিতীয়ত হলো যে আরেকটি রেফারেন্ডাম নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে, যে নির্বাচনটি মূলত কনস্টিটিউশন, নতুন সংবিধান রচনা করার জন্য যে নির্বাচন হয়, সেই রকম একটি সাংবিধানিক যে কমিটি বা সাংবিধানিক একটা ভিত্তি তৈরি করার জন্য যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, এরকম একটা নির্বাচন, যেটি 70-এর নির্বাচনটা যে কারণে হয়েছিল এবং যেভাবে হয়েছিল ওই আদলে সংবিধান রচনার জন্য কেবল একটা নির্বাচন। এবং যারা এই নির্বাচিত হবেন তাদের প্রথম কাজ হবে একটা সংবিধান প্রণয়ন করা, তারপরে ওটি আবার তারা জাতীয় পার্লামেন্টের মেম্বার হিসেবে কাজ করতে পারেন অথবা অন্য যে কিছু হতে পারে। এই দুটো সমস্যা।
আগের 3টি বড় সমস্যার চাইতে এই দুটো সমস্যা ছোট দেখতে, কিন্তু এর মাধ্যমে বিভেদ, বিসংবাদ, মারামারি, কাটাকাটি হওয়ার সম্ভাবনা আগেগুলোর চাইতে বেশি। এখন এই সমস্যাগুলোর কি হবে? সমস্যাগুলোর একটা নিষ্পত্তি হতে হবে, মাঝামাঝি হওয়ার কোনো স্কোপ নেই। এখানে যারা এর পক্ষে আছেন তাদেরকে বিজয়ী হতে হবে, অথবা যারা এর বিপক্ষে রয়েছেন তাদেরকে বিজয়ী হতে হবে। এর মাঝামাঝি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। যদি মাঝামাঝি কোনো কিছু হয়, সেখানে এক পক্ষের কবরের উপর অন্য পক্ষের প্রাসাদ রচিত হবে। আপনারা সবাই জানেন যে রাজনীতি এমন একটা বিষয়, এটি যুদ্ধের চাইতেও মহাপ্রলয়, এবং এটিকে বলা হয় অনেকটা ওয়ান ওয়ে ট্রাফিক। একবার যদি আপনি এই ঘরের মধ্যে, রাজনৈতিক কোনো ঘরের মধ্যে ঢুকে পড়েন, এখান থেকে বের হতে পারবেন না, আপনাকে এর সঙ্গে লড়াই করে বাঁচতে হবে। এখন ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, নিয়তির খপ্পরে পড়ে হোক, লোভের পাল্লায় পড়ে হোক, যেভাবে হোক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল কর্তা ব্যক্তিরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন, এদের মধ্যে সাংবাদিক আছেন, ব্যবসায়ী আছেন, আমলা আছেন, কামলা আছেন, সাবেক আমলা আছেন, বুদ্ধিজীবী আছেন, আরও অনেকে বিশ্বাস করেন যদি এদের পতন হয় কিংবা এরা যদি পরাজিত হয়, তাহলে আওয়ামী লীগের লোকজনদেরকে যেভাবে অপমানিত করে, লাঞ্ছিত করে কোর্ট কাছারিতে হাজির হতে হচ্ছে, পিটমোড়া করে বেঁধে, হ্যান্ডকাপ পরিয়ে, মাথায় হেলমেট পরিয়ে আনা হচ্ছে। অনেককে, ইনু সাহেবকে দেখলাম, সত্য না মিথ্যা জানি না, জেলখানার যে ভিজিটর রুম এরকম কিছু একটা হবে, সেখানে তিনি দেখা করতে আসছেন, ওখানে তাকে আচ্ছা মতো কিল ঘুষি মারা হচ্ছে। আবার যখন কোর্টে হাজির করা হচ্ছে, তখন আর এক দফা ডিম মারা, কিল ঘুষি মারা, লাথি গুঁতো মারা, এরকম জিনিসগুলো অনেকগুলো হচ্ছে, যেটি আওয়ামী লীগের পতনের আগে কল্পনাই করা যেত না। বিএনপির কোনো নেতাকে এভাবে হেলমেট পরিয়ে, এভাবে মারধর করে আওয়ামী লীগ কোর্টে উঠিয়েছে বা উঠাবে, এটা আমরা কল্পনাই করতে পারতাম না। সারা বাংলাদেশে কিয়ামত হয়ে যেত, কিন্তু যেটি এখন হচ্ছে। আর এই অবস্থাতে যদি আগামীতে আরেকটি ভার্সন, পতনের আরেকটি ভার্সন আসে, তাহলে পায়ে হ্যান্ডকাপ, হাতে হ্যান্ডকাপ, এবং অনেকটা আমরা সিনেমার স্টাইলে যেভাবে দেখি ডান্ডাবেড়ি, সেই ডান্ডাবেড়ি পরানো হবে এবং সারা শরীরে লোহার পোশাক পরানো হবে। তারপর যেভাবে আরব রজনীর গল্পের মতো করে জেনাকার ব্যভিচারদেরকে যেভাবে পাথর মারা হয়, তো ওইভাবে পাথর মারার চেষ্টা করা হবে। আর ওই যে শিল্ড, সারা শরীরে যে তাদের বডি শিল্ড থাকবে, স্টিলের তৈরি, রোবটের মতো, টার্মিনেটরের মতো, ওইগুলোতে সেই ঢিল লাগবে আর টন 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 করে আওয়াজ হবে। এইরকম একটা পরিণতির দিকে যদি যায়, এবং সেটা না যাওয়ার কোনো কারণ নেই, এর কারণ হলো যে কোনো মন্দ কাজ এটি জ্যামিতিক হারে বাড়তে থাকে, ভালো কাজ বাড়ে না, ভালো কাজ কমতে থাকে, মন্দ কাজ জ্যামিতিক হারে বাড়তে থাকে। আমাদের ইতিহাসে বঙ্গবন্ধু বিজয়ের পর ৭২, ৭৩, ৭৪ সনে তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে যে আচরণ করেছেন, ৭৫-এর পট পরিবর্তনের পর সেটি আরও জল্লাদের পর্যায়ে চলে গেছে। জেলখানাতে 4 নেতার হত্যাকাণ্ড কল্পনাই করা যায় না। এরপর এরশাদ জমানাতে সেটা আরও বেড়েছে, ৯১-তে সেটা আরও বেড়েছে। এরশাদ সাহেব যখন জেলখানাতে গেছেন, তার জেলখানাতে সার্কিট ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে যেন তিনি ঠিকমতো প্রাকৃতিক কর্মকাণ্ড করতে না পারেন। এবং এরশাদ সাহেব এবং এরশাদ সাহেবের পরিবারে যে অপমান করা হয়েছে, এর চাইতে আবার বেশি অপমান করা হয়েছে 1/11-এর সময় তারেক রহমান সাহেবের সঙ্গে, বেগম খালেদা জিয়ার সঙ্গে, আরাফাত রহমান কোকোর সঙ্গে পিটিএ, মানে আরাফাত রহমান কোকো এবং তারেক রহমান সাহেবকে পিটিএ রীতিমতো জীবন্ত লাশে পরিণত করে দেওয়া হয়েছে। তো এখন এই যে বেড়েছে, একটার পর একটা বেড়েছে। আবার আওয়ামী লীগ জমানাতে যেভাবে ক্রস ফায়ার হয়েছে, যেভাবে আয়নাঘর হয়েছে, যেভাবে ডিবি অফিসে নিয়ে নির্যাতন করা হয়েছে, তার সঙ্গে জ্যামিতিক হারে পাল্লা দিয়ে এই বর্তমানে ইনু মিনু টিনু যারা ধরা পড়েছেন তাদের সঙ্গে হচ্ছে। আগামী দিনেও যারা ঘিনু মিনু পিনু
চিনু মিনু টিনু এদেরও এই অবস্থা যেটা বললাম যে ওইরকম হাতে পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে এরকম ঘটানো হবে। তো সেটা যদি ঘটানো হয় তাহলে আপনি বুঝছেন, আমি বুঝছি, এখন যারা আছেন তারা কি বুঝেন না? অবশ্যই বুঝেন। ফলে এই বোঝার কারণে কি করছেন? তারা ইস্যু তৈরি করছেন তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, অথবা নিরাপদ প্রস্থানের জন্য, অথবা তারা যাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তাদের সঙ্গে একটি হৃদ্যতাপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার জন্য। এবং অতীতে এইভাবে অনেকবার হয়েছে, যেমন এরশাদ সাহেবকে একটা সেফ এক্সিট দেওয়ার কথা হয়েছিল, পরবর্তীতে সেই সেফ এক্সিটটা না দেওয়ার কারণে বিএনপিকে অনেক, যাকে বলা হয়, দায় পরিশোধ করতে হয়েছে। তারপর 75-15 আগস্টের যারা হোতা ছিলেন তাদেরকে সেফ এক্সিট দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব, এটি ক্যান্টনমেন্টের একটা সিদ্ধান্ত ছিল। আবার 111-এর যারা হর্তাকর্তা ছিলেন তাদেরকে শেখ হাসিনা সেফ এক্সিট দেবেন এই চুক্তিতে স্বাক্ষর করে তাকে ক্ষমতা আসতে হয়েছে। তো এরকম সবসময় হয়। আবার এখন যারা ক্ষমতায় এসেছেন তারা শেখ হাসিনা এবং তার যারা লোকজন আছেন তাদের সবাইকে সেফ এক্সিট দিয়েছেন। কাজেই এখন যারা ক্ষমতা আছেন তারা তাদের সেই সেফ এক্সিটের বিষয়ে শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত, 100% নিশ্চিত না হওয়া পর্যন্ত এইরকম যে ইস্যুগুলো বললাম, ছোটোখাটো ইস্যু, বড় ইস্যু, সব মিলিয়ে তালবাহানা হতে থাকবে, এর কোনো সমাধান নেই। দ্বিতীয়ত, প্রতিপক্ষ তারা আবার যদি কোনো কারণে ঢিল দিয়ে দেয়, তাদের দাবি থেকে সরে আসে, তারা পরাজিত হয় এবং তারা কোনো কারণে যদি বিজয় না হয়, এবং এই যে এখন অন্তর্বর্তীকালীন সরকারের চাল বা চালবাজির সঙ্গে তারা পরাজিত হয়ে যায়, তাহলে তাদেরও পিঠের চামড়া থাকবে না, তাদের অস্তিত্ব থাকবে না। ইলেকশনে জয়লাভ দূরের কথা, এর পরবর্তীতে যদি সেনাবাহিনী অ্যাকশনের নামে, পুলিশ অ্যাকশনের নামে দেশে জরুরি অবস্থা জারি হয়, তাহলে বিশ্বাস করেন বাংলাদেশে আওয়ামী লীগের যত ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হবে এখন বিএনপির এবং জামাতের। এখন পশ্চিমারা যেভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে কথাবার্তা বলছে, যদি এই সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকে বা সেনাবাহিনী ক্ষমতায় আসে, তাহলে এই যে যাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ আছে তাদের চামড়া তুলে ফেলা হবে, পশ্চাৎ দেশের চামড়া রীতিমতো তুলে ফেলা হবে। ফলে যারা নির্বাচন দাবি করছে তারা মূলত একটা ব্রিদিং স্পেস চাচ্ছে। জয় হোক পরাজিত হোক, একটি রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন এর পর যে কোনো দমন পীড়ন সেটার একটা সীমা পরিসীমা থাকে, কিন্তু অনির্বাচিত সরকারের অধীন কোনো দমন পীড়নের সীমা পরিসীমা থাকে না। তো সেই দিক থেকে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, সেই কর্মকাণ্ডগুলো এখন দুই পক্ষকেই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে এবং যে যার মতো করে হম্বি করছেন, তম্বি করছেন, হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন, কৌশল করছেন, চালবাজি করছেন এবং নিজেদের যে বিষয়গুলো সেটা সংস্কার করা হবে, শেখ হাসিনার বিচার করা হবে, আগে বিচার, তারপরে সংস্কার, তারপরে নির্বাচন, এই সমস্ত নানা রকম ফন্দি ফিকির আসতেই থাকবে। এখন পবিত্র মাহে রমজান চলছে, মাহে রমজানের পরে এটা একই সাথে ত্রিমাত্রিক, আকাশে বাতাসে বাঁচতে থাকবে। টেলিভিশন টকশোগুলো ফাটাফাটি, ইউটিউবে আমরা যারা বলছি আমাদের রমরমা অবস্থা তৈরি হয়ে যাবে ঈদের পরে। তারপরে পত্রপত্রিকাগুলো সাধ্যমতো লিখবে, দেশের বাইরে যারা আছে তারা খুঁচাতে থাকবে, দেশের ভিতরে যারা আছে তারা পুরো পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করবে। সব মিলিয়ে যারা রাজনীতিবিদ আছেন তারা, ক্ষমতায় যারা আসতে চান তারা, আওয়ামী লীগ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার যারা সহযোগী রয়েছেন, কেউ শান্তিতে থাকতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সুস্থ রাখুন এবং কল্যাণ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। দুজনের বক্তব্য নিয়ে কথা বলা দরকার, দুই নেতা, আওয়ামী লীগের একজন এবং বিএনপির একজন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্যালুট, উনি মুক্তিযুদ্ধের বিষয়টি সামনে এনেছেন এবং মুক্তিযুদ্ধ বাংলাদেশের 1971 সালে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিলেন, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বললেন, ওনাকে থ্যাংক ইউ। এবং অসংখ্য নারীদের ধর্ষণ করা হয়েছিল। আজকে দেখলাম আবার একজন উনি লিখেছেন যে মুক্তিযুদ্ধের সময়
99% মানুষ মুক্তিযুদ্ধ করেনি, সশস্ত্র মুক্তিযুদ্ধ করেনি। সশস্ত্র মুক্তিযুদ্ধ করবে কিভাবে? 10%, 20% মানুষকে অস্ত্র দেওয়ার মতো অবস্থায় ভারতও ছিল কি? আর যারাই মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল সেই সময় নানানভাবে সহায়তা করেছে, সবাই ছিল মুক্তিযোদ্ধা। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কথাটা স্মরণ করিয়েছেন এবং বর্তমানে যে 1971 সালের বিরুদ্ধে, চেতনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেটাকে উনি ধিক্কার জানালেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা বিষয় খারাপ লেগেছে, সেটা হচ্ছে উনি বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওনারা অবিসংবাদিত নেতা বলতেন, মেনে নিয়েছিলেন। কিন্তু তারপরে আওয়ামী লীগের পক্ষ থেকে উনি যেটা ইঙ্গিত করলেন যে জিয়াউর রহমানকে অপমান করা হয়েছে, তাই উনি বললেন সেই প্রত্যুত্তরে যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উনি 1971 সালে সেই মার্চের কালো রাতে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং এটাকে উনি বোঝাচ্ছেন যে বঙ্গবন্ধু তো যুদ্ধ করেনি। কিন্তু বঙ্গবন্ধু কি করতে পারতেন তখন? ওনার কি উপায় ছিল? হোয়াট ওয়াজ দ্য অল্টারনেটিভ? এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আপনি কাজটা ঠিক করেননি। প্রতিহিংসা রাজনীতি ভুলে যেতে হবে। আমি যেমন মনে করি আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল ছিল জিয়াউর রহমানকে খাটো করা, যে জিয়াউর রহমান উনি কোন অজানা মেজর ছিলেন, ওনার কি অবদান, মানে এভাবে ছোট করাটা ঠিক না। শেখ মুজিবুর রহমানের ব্যাপারে 75-এ অনেক সমালোচনা হয়, জিয়াউর রহমানের সমালোচনা হয়, আমরা কেউ অ্যাগ্রি করবো, কেউ ডিসঅ্যাগ্রি করবো, এটাই গণতন্ত্র, সবাইকে সমালোচনা করা যায়। কিন্তু আমাদের জাতির ক্রান্তির লগ্ন বুঝতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকেও বলছি, দেখেন জিয়াউর রহমান আমার হিরো। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন, তাই বহুদলীয় গণতন্ত্র থাকুক দেশে, স্বাধীনতা চেতনা থাকুক, গণতান্ত্রিক দলগুলো গণতন্ত্রের চর্চা করবে, এটা আমরা চাই। কিন্তু বঙ্গবন্ধুকে অযাচিতভাবে এবং বঙ্গবন্ধুকে অযথা অযৌক্তিকভাবে সমালোচনা করা ঠিক না। আমার প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু কি করতে পারতেন? আগরতলা ষড়যন্ত্রের পর থেকেই বঙ্গবন্ধু 24 আওয়ার্স পাকিস্তান সিক্রেট সার্ভিসের নজরদারিতে ছিলেন। উনি কি চাইলেই ঢাকার গ্যান্ডারিতে গিয়ে যুদ্ধ করতে পারতেন? ওনাকে মেরে ফেলতো, কারণ উনি 24 আওয়ার্স মিলিটারি ছিলেন। বঙ্গবন্ধু চাইলেই কি সেই সময় পুরো পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের বর্ডার পার হয়ে উনি ভারতে চলে যেতে পারতেন? পারতেন না, কারণ ওনাকে বর্ডার আটকানো হতো অথবা পাকিস্তানের গুলি করে মেরে ফেলতো, বলতে যে পাকিস্তানের স্বার্থ বিরোধী শেখ মুজিবুর রহমান উনি মারা গিয়েছেন ভারতের পথে যেতে। তাই হতো। বঙ্গবন্ধু তো জিয়াউর রহমানের মতো সৈনিকও ছিলেন না, ওনার কাছ থেকে গোলাগুলি আশা করা যায় না। ওনার লেভেলের নেতার কাছ থেকে গোলাগুলি আশা করা যায় না। তো চে গুয়েভারা না, জিয়াং চে গুয়েভারা যুদ্ধ করবে, তার কাজই ছিল যুদ্ধ করা। নো, ইটস নট দ্যাট। সুতরাং বঙ্গবন্ধুর কাছে কোনো অল্টারনেটিভ ছিল না এবং উনি যদি মারা যেতেন তাহলে পুরো স্বাধীনতা সংগ্রাম জিরো হয়ে যেত। তাই বঙ্গবন্ধু উনি ওনার ঘরে বসেছিলেন, ওনাকে অ্যারেস্ট করেছে। হি হ্যাড নো আদার চয়েস। আপনি রাজবন্দী হয়েছেন এবং বঙ্গবন্ধুকে রাজবন্দী করা হয়েছে, বঙ্গবন্ধুকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে। এইটা আরো চেতনা জুগিয়েছে বাঙালিদের কাছে, যা আমাদের নেতাকে ধরে নিয়ে গেছে। এটা সাধারণ বাঙালিদের মাঝে আরো স্বাধীনতার জন্য জোশ নিয়ে এসেছিল। এখন আসি আরাফাতের ব্যাপারটি। আরাফাত যে কথাটি বলেছে, আরাফাত মানে বুঝেছেন তো, যে আওয়ামী লীগের কুলাঙ্গার মন্ত্রী, চোর। এই শয়তান 5ই আগস্টের পর কই ছিল? কোথায় ছিল যখন আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে হত্যা করা হচ্ছিল, যখন আবার চিৎকার করছিলাম? কোথায় ছিল যখন কিনা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগুলোকে পেটানো হচ্ছিল, খুন করা হচ্ছিল, ছাত্রলীগের ছেলেদেরকে কোথাও পরীক্ষা হলে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছিল না? কোথায় ছিল আরাফাত? তখন তাকে খুঁজেও পাওয়া যায়নি মাইক্রোস্কোপ দিয়ে। এখন নিয়ে আসছে সেই স্বাধীনতা ঘোষণার ইস্যু। আর শুয়োরের বাচ্চা, এখন আওয়ামী লীগের শত্রু চারিদিকে। বিপদের সময় শত্রুর গালেও চুমু দিতে হয়। অন্তত বিএনপি তো চাইছে না আওয়ামী লীগকে ব্যান করতে। সো ওয়ার্ক অন ইট। এখন স্বাধীনতার চেতনার দলগুলো একসাথে হতে হবে। বিএনপিকে এখন রাগালে দলের জন্য ভালো হবে না। সাধারণ আওয়ামী লীগের কর্মীরা মহা বিপদে আছে, মহা বিপদে আছে। এখন দ্বিমত হলেও চুপ করে থাকো। এখন
আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করো। সাধারণ আওয়ামী লীগের কর্মীরা তারা ঘরে থাকতে পারে না, তাদেরকে কিভাবে নিধন করা হচ্ছে, কিভাবে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এখন তুমি আরো বিএনপিকে আরো রাগানোর ইস্যু নিয়ে আসছো। কুত্তার বাচ্চা, বোধহয় আরামে থাকতে থাকতে, আর তোরা তো আরামে আছিস, আরামে থাকতে থাকতে বোধহয় পাশার তলায় তেল জমেছে, তাই না? তার সাধারণ আওয়ামী লীগ কর্মীরা বিএনপিকে চেতালে এখন আর কত বিপদে পড়তে পারে এটা বুঝিস? বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, কোনো বিতর্ক নাই, কোনো বিতর্ক নাই। আমি জিয়াউর রহমানকে যতই ভালোবাসি, জিয়াউর রহমান ডিড নট হ্যাভ দ্য অথরিটি টু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। ওনাকে কি আমরা ভোট দিয়ে নেতা বানিয়েছিলাম জিয়াউর রহমানকে? তো জিয়াউর রহমান যতই উনি বীরত্ব দেখিয়েছিলেন, অফকোর্স উনি বীরত্ব দেখিয়েছেন, কালুরঘাটে উনি বঙ্গবন্ধুর পক্ষে ভাষণ দিয়ে যে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছেন, কারণ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা না করলে সাধারণ মানুষ সেটা মেনে নিত না। তাই বঙ্গবন্ধু হ্যাড দ্য অথরিটি টু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স, এবং বঙ্গবন্ধুর পক্ষেই জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। দেয়ার ইজ নো ডাউট। এখন এই তর্কের জন্য অনেক সময় আছে, ভবিষ্যতে তর্ক করা যাবে। আগে আওয়ামী লীগ সুসংগঠিত, আর তা না করে আরো বিপদে ফেলে দেয়। কুত্তার বাচ্চা, তুই আর ছিলি কোথায় একদিন, চোদনার পর চোদনা, একদিন কি ভালো কথা বলতে পারিস নাই? আর সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে রক্ষা করার জন্য কি করেছিস? কয় টাকা দিয়েছিস? তুই তো হাজার হাজার কোটি টাকা চুরি করেছিস। কয় টাকা দিয়েছিস সাধারণ কর্মীদেরকে বাঁচানোর জন্য? সাধারণ আওয়ামী লীগের যারা মার খাচ্ছিল তাদের পক্ষে কবে কোন কথা বলেছিস তুই? 5ই আগস্টের পরে শুয়োরের বাচ্চা, এখন এত মাস পরে এসে তুই আরো বিএনপিকে রাগানোর সিচুয়েশন তৈরি করিস। তুই তো বাংলাদেশ থাকিস না, কুত্তার বাচ্চা। সাধারণ যারা আওয়ামী লীগের কর্মী, যারা জীবনে ঘুষ খায় নাই, যারা বঙ্গবন্ধুকে ভালোবেসেছে, স্বাধীনতার চেতনা বিশ্বাস করেছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা কর, হারামির বাচ্চা। তোদের মতো কুলাঙ্গারের জন্য আজকে আওয়ামী লীগের অবস্থা হয়েছে, তোদের মতো শুয়োরের বাচ্চা স্বার্থপরদের জন্য আজকে আওয়ামী লীগের অবস্থা হয়েছে। আমি জানি দল যখন আরেকটু সুসংগঠিত হবে, তোর মতো কুত্তার বাচ্চারা সামনে এসে আওয়ামী লীগের জন্য দরদ দেখাবে, জানি আমি। আর বিপদে ফেলিস না আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে সুসংগঠিত হতে দে। আর আওয়ামী লীগ এখন অনেক কিছু সহ্য করতে হবে। আওয়ামী লীগকে সহ্য করে বিএনপি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীকে মোকাবেলা করতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে ঐক্য। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে নিউজটি দেখলেন, ডক্টর ইউনূস সরকার যে চীন সফরে গেছে, এই বিষয় নিয়ে কিন্তু আপনারা বেশ কয়েকটি ভিডিও দেখতে পেয়েছেন। এই ডক্টর ইউনূস সরকারের চীন সফর নিয়ে আপনাদের কাছে কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।